ভাইয়া জেলখানার পরিবেশ যদি বলি, আমি রাত শেষ হয়ে গিয়ে আরেকটা রাত চলে আসবো। আমি ওখান থেকে গেছি, গারদখানা এত নোংরা, আপনাকে বলি দোজখের আমরা সিমটম বলি না, কিছু কিছু সিমটম খুব নোংরা ভাবে থাকা হবে নাকি কি বলবো। আমরা মেয়ে মানুষ, আমাদের কাপড় চোপড় সব থাকবে, সমস্ত শরীরে সমস্ত পোশাকের কোনো সুতা থাকতে পারবে না, এমন ভাবে চেক করা হয়। মানে আমাকে লাঠিতে হিটও করা হয় যে কাপড় খুলতে বলতেছে, কাপড় কেন খুলো না। লাল ভুসি চিনেন যে গরুকে খাওয়ায়, ভুসি আটা মনে হয় অল্প দেয়, আর ভুসি মনে হয় সব, এরকম লাল রুটি দেয়, গুড় দেয়। সকালে 10টা বাজে ডাল আসবে, ডাল দিবে, 12টা বাজে ভাত আসবে, আর সবজি আসবে। প্রত্যেকটা খাবারেই মানে এত ইউজ পরিমাণের মেডিসিন থাকে, খাবারের কোনো কমতি নেই, যে যতটুকু নিয়ে খেতে পারো, কিন্তু আপনি খেতে পারবেন না ভাইয়া। আমি একটু জানতে চাই, লাশের তো পোস্টমর্টম হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি পাওয়া গেছে, ওকে কিভাবে মেরেছে? পোস্টমর্টম রিপোর্ট, ওকে মার্ডার করা হয়েছে, গলা কেটে ফেলছিল আর পেটে ছুরি দিছিল, পেট কেটে নাভি থেকে অনেকখানি নিচে নামানো হয়েছিল। গলাকে একদম পুরোটা ফেলে দিয়েছে? না না, গলা আচ্ছা, জবাই করা যেটা করা যেটা সেটা বলে, ও করা হয়েছিল। তারপরে আমি বাসায় চলে আসবো, এই দিন আমার পুলিশ আনলো, ডিবি পুলিশ আনার পরে ওরা বললো তোমার কি কারোর সাথে অ্যাফেয়ার ছিল, মানে যেগুলো মার্ডারের যে সব কাহিনী সেগুলো বলে, সেগুলো বললো। তোমার হাজবেন্ডে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কিনা, নানান কথা বললো যে না। পরে বলে কি তুমি কেন থাকবা না তাহলে? তখন আমি আঙ্কেল আমার এখানে থাকো, এমন সব কথাবার্তা বলে, আঙ্কেল আমি আপনাকে ব্যাখ্যাই করতে পারবো না, যখন লাগে আমাকে ডাকবেন, আমি আসবো, কিন্তু আমি এখানে থাকার কথা বলেন না আঙ্কেল। তখন বলি ঠিক আছে, তুমি আমার মেয়ের মতো, তবে তোমাকে আমি বিশ্বাসের উপরে ছাড়তেছি, তুমি বিশ্বাসটা রক্ষা করো মা। সেদিন বা ওখান থেকে চলে আসি। চলে আসার পরে পাশে 3 মাস থাকি আমি। মানে জিকুকে কোনোভাবে ভোলা তো সম্ভবই না। আমার লাইফে 2টি মানে ভয়ঙ্কর লাশ দেখছি, একটা আমার আব্বার আর একটা দেখছি জিকুর। দেখার পরে আমি খালি বলতো কি, মা আমাকে মনে মেরে ফেলবে ওরা। আমাকে ডিবা অফিস থেকে ফোন দিয়ে জিজ্ঞাসাবাদ করে। আমার লাস্ট যেদিন আমাকে ডাকা হয় সেদিন আমাকে উনি বলতেছে যে মা তোমাকে একটা কথা বলি, তোমার নামে তো একটা কেস হয়েছে। কি কেস? কোথায় কেস হয়েছে? আমার নাম কি হয়? আমি কি করছি যে আমার নামে মামলা হবে? কি কারণে? তোমার মা নামে মামলা দেওয়া হয়েছে, তুমি বলে তোমার হাজবেন্ডকে মার্ডার করছো। কে দিয়েছে মামলাটি? মামলাটা আমার শাশুড়ি আমার নামে। আমি বলে চিকুকে মেরে ফেলছি, আমি এটা মানতেই পারি না। আমি চুপ করে বসে গেছি। কি বলেন এটা? আমি চিকুরে কেন মারবো? বলে তুমি বলে আরেকটা ছেলের সাথে সম্পর্ক আছে, তার হয়ে বলে মেরে ফেলছো। ওকে, সেই ছেলেটা কোন ছেলেটা? আমার হাজবেন্ডের ফার্স্ট যে আসামি হিউমন, তার সাথে। আপনার হাজবেন্ডের ফ্রেন্ড? হ্যাঁ, ফ্রেন্ডের সাথে বলে আমার অ্যাফেয়ার্স, তার সাথে। এই মামলাটা কেন দিল? তার পক্ষে তো নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে। আপনি কি মনে করেন যে এই মামলাটা কেন দেওয়া হয়েছে? আপনার শাশুড়ি কেন দিয়েছে? আমার থাকা অবস্থায় আমি কিছু কিছু শুনতাম যে বলতো ও তো বিয়ে করে ফেলবে, বয়স কম। আমাকে একটু এক্স্যাক্টলি বলেন তো, আপনার হাজবেন্ডের অবর্তমানে তার সম্পত্তির মালিক কে? এখানে আমার হাজবেন্ড সবসময় বলতো আমার যা কিছু আছে সব সন্তান। ওকে, না কিন্তু আপনার হাজবেন্ডের অবর্তমানে যেহেতু তার নামে জিনিসগুলো হয়ে গেছে প্রপার্টি, তার মানে অবর্তমানে আপনি সেটার মালিক। ওকে, আপনার নামে 3 মাস পরে মামলা দিল, এবং আপনাকে কি মামলা দিয়েছে? মামলা দিল যে আমি মার্ডার কেসের আসামি। কত নাম্বার ধারাতে? 302 মানে ফাঁসির কেসে? 34 মানে ফাঁসির কেসের আসামি। হ্যাঁ, ফাঁসির কেসের আসামি। আমাকে দেওয়ার পরে আমাকে বলতেছে মা এখন আমি কি করবো তোমাকে বলো, আমি তোমাকে বাসায় গিয়ে অ্যারেস্ট করবো না এখানেই করবো? বলার পরে আমি বলি কি আঙ্কেল আমাকে এখানে রেখে দেন, আমাকে বাসায় কিছু করেন না, কারণ আমার বাসায় আমার একটা মান সম্মান আছে, আমাদের একটা আছে, কোথাও হচ্ছে গিয়ে দাঁড়াইতে পারবে না। আমি মনে করছি হয়তো 2 দিন 3 দিন রাখবে, রাখার পরে জিজ্ঞাসাবাদ করবে, দেখা ই হবে, যখন প্রুফ হবে যে আমি কিছু করি নাই তখন এবার ছেড়ে দিবে। আমি ভাবতে পারি না এর থেকে ভয়ঙ্কর কিছু আমার জন্য ওয়েট করতেছে। আপনাকে ধরে রেখে তখন কত মাসের আপনার থাকতে হয়েছে? আমাকে ফার্স্ট দিন আমি ওখানে থাকি, তারপরে দিন ওরা যেটাকে চালান বলে ওখান থেকে ট্রান্সফার করে হলো। কতদিন থাকতে হয়েছিল চালান? জেলখানে 3 মাস 27 দিন। কেমন ছিল জেলখানার পরিবেশ? ভাইয়া জেলখানার পরিবেশ যদি বলি, আমি রাত শেষ হয়ে গিয়ে আরেকটা রাত চলে আসবো, কত ভয়ঙ্কর সেটা। একটু অল্প করে বলবেন ওদেরকে। আমি ওখান থেকে গেছি, গারদখানা এত নোংরা, আপনাকে বলি দোজখের আমরা সিমটম বলি না, কিছু কিছু সিমটম খুব নোংরা ভাবে থাকা হবে নাকি কি বলবো। আমরা মেয়ে মানুষ, আমাদের কাপড় চোপড় সব থাকবে, সমস্ত শরীরে সমস্ত পোশাকের কোনো সুতা থাকতে পারবে না, এমন ভাবে চেক করা হয়। কি ভয়ঙ্কর ওই মুহূর্তটা আপনার বলবো ভাইয়া। মানে আমাকে লাঠিতে হিটও করা হয় যে কাপড় খুলতে বলতেছে, কাপড় কেন খুলো না। এটা কি মানে মেল পুলিশরা করে নাকি? না না, এখানে সব ফিমেল। ওকে, তারপর? পরে আমি কাঁদতেছি, পরে একটা মেয়ে সে বলতেছে এই মেয়েটা হচ্ছে কেসে আসামি, আসলে কিছু জানে না, ওকে দেন আমি ওকে চেক করি। খাবার দাবার কি দেয়? লাল ভুসি চিনেন যে গরুকে খাওয়ায়, ভুসি আটা মনে হয় অল্প দেয়, আর ভুসি মনে হয় সব, এরকম লাল রুটি দেয়, গুড় দেয়। সকালে 10টা বাজে ডাল আসবে, ডাল দিবে, 12টা বাজে ভাত আসবে, আর সবজি আসবে। প্রত্যেকটা খাবারেই মানে এত ইউজ পরিমাণের মেডিসিন থাকে, খাবারের কোনো কমতি নেই, যে যতটুকু নিয়ে খেতে পারো, কিন্তু আপনি খেতে পারবেন না ভাইয়া। মেডিসিনের গন্ধে আপনি পানি খাবেন, যে পানিতেও মেডিসিন।
আচ্ছা, এই মেডিসিন কেন থাকে আপনি কিছু জানেন? হ্যাঁ, এটা আমি পরে জানতে পারছি। মেডিসিনটা থাকে আমাদের শারীরিক যে উত্তেজনা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। শারীরিক মানে সেক্সুয়াল যে হ্যাঁ ব্যাপারগুলো হ্যাঁ, থাকে এটা এগুলো নিয়ন্ত্রণ করার জন্য, আবার অনেক সময় অনেক বেশি মাথা গরম থাকে, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য। মানে সব ফুডের মধ্যে এই মেডিসিন হ্যাঁ, গুলো দেওয়া সব থাকে। কিছু। ওকে, আপনি তারপরে 3.5 মাস পরে আপনি বের হলেন। কে আপনাকে বের করলো? আমার আম্মু বের করলো আমাকে। আমার আম্মুর কিছু টাকা ছিল, আমার আন্টিরা দিল, আমার বোন দিল, সবাই মিলে আমার ওখান থেকে বের করলো। কি পরিমাণ টাকা লেগেছে? অনেক টাকা লাগলো ভাইয়া। এর ভিতরে একদিন রিমান্ডও হইলো, আমার জিজ্ঞাসাবাদ প্রচন্ড করা হয়েছে। তবে রিমান্ডে নিয়ে কি কোনো শারীরিক না অত্যাচার করে? না, কারণ ওই আমার যে আয়ু বলছে এডুকেটেড একটা মেয়ে, এ তো এমনি হাত পা নড়ে কাঁপে, এই মেয়ে কিভাবে করবে, এই ওর কিছু বলেন না। তবে জিজ্ঞাসাবাদ যেটা করার দরকার সেটা আমাকে করছে, যতটুকু আমাদের করার দরকার। নাও, আপনি এখন এক্সিস্টিং যে অবস্থায় আছেন, আপনার মামলাটা কি এখনো চলছে? হ্যাঁ ভাইয়া, মামলা তো চলছে। এখন আমার মামলাটা এমন অবস্থা, আমি জেলখানা থেকে 3 মাস 27 দিন থাকার পর বেরোছি। যেদিন ফার্স্ট বেরোছি আমি খুব জোরে চিৎকার করে বলি, মা আমি কোথায় যেদিন ছিলাম আর কোথায় আসলাম, আমি বুঝতেছি না। আমার বাবাকে বলি, মা কিচ্ছু হয়নি তোমার, চলো চলো বাসায় চলো। বাসায় আসছি, দেখা গেছে অনেক প্রতিবন্ধকতা। কিরকম কেসটা চাহারে মেয়েটার সাথে জেলখানা ছিল, এই ছিল, মেয়েটার বিয়ে কি দিতে পারবে না, এই না সে না, আবার সে বিয়ের প্রসঙ্গে আবার সব প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেল। আমাকে দেখলে সবাই ভয় পাইতো, কেউ বলতে পারে ও কিছু করে নাই, অবশ্যই কিছু একটা করছে, না করে কি ওই একটা মারের কাছে আসামি হয়নি কি মনে। আমার ব্যাংকে চাকরি হয়েছিল, আমার ব্যাংকের চাকরিটাও চলে গেছে এই একটা কারণে? আমি আমার মানে জীবিত থাকা অবস্থায় আমি ব্যাংকে অ্যাপ্লাই করছিলাম, আমার বাংলাদেশ ব্যাংকে আমি অ্যাপ্লাই করার পরে ওখানে ইন্টারভিউ দিছি, ভাইভাতে আমি টিকে গেছিলাম। আমার ওই জয়েনিং যে ইটা থাকে, পেপারটা থাকে, ওরা আটকায় ফেলছিল, আমি আর জয়েন করতে পারিনি। আপনার এখন প্রতি কতদিন পর পর আপনার হাজত মানে ইয়ে করতে হবে, অ্যাটেন্ডেন্স দিতে হবে? 14, 12, 15, আপনার কি পরিমাণ খরচ যায় সবকিছু মিলে? 700, 1000, 1200। এই হাজিরা দিলেই? হ্যাঁ, যেমন আপনার প্রতি মাসে কত টাকা খরচ যায়? প্রতি মাসে কোনো মাসে 2000, কোনো মাসে 4000। এই টাকাটা আসে কোথা থেকে? আমি মাঝখানে যখন জেলখান থেকে বের হয়ে আন্টি বাসায় থাকলাম, ওই অবস্থায় আমার বোন আমাকে একটা চাকরি খুঁজে দেয়। আমি এই খালি কেসেই সব টাকা দিতাম কেসে, আমার 6 মাস পর পর জামিন করাইতে হয়। ওকে, আমরা আচ্ছা, বলুন। আমরা একটু একটু সামাজিক অবস্থার দিক থেকে আসতে চাই। আপনার পরিবার, আপনি যাদের সাথে মিশেন, তারা এখন আপনাকে কিভাবে দেখে? ভাইয়া আমার মানে আমার বিপদের সময় যারা ছিল তারাই আমার ভালো চোখে দেখে, আর সামনে ভালো দেখাচ্ছে, পরে আমার এটা নিয়ে অনেক সমালোচনা করে। আমি বুঝতে পারি, শুনি, খুব কষ্ট লাগে, বোঝানোর চেষ্টা করি, কিছু করি নাই, কিন্তু কেউ তো বুঝে না ভাইয়া, কেউ বুঝবে এটা? কারণ আমি যার সাথে থাকছি তারই বলে আমি মেরে ফেলছি, এটা হয়। স্টোরিটা, গল্পটা যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এখন, সেখান থেকে মন্তব্য করার সাহস আসলে আমার নেই। আমি আসলে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। প্রথম কথা হচ্ছে যে ও যেটা বলে গেল সেটা কি আপনি বিশ্বাস করবেন? ও যেটা বলে গেল সেটা কি আদৌ অবিশ্বাস করার মতো? এই প্রশ্নগুলোর সমাধান করার দায়িত্ব হচ্ছে আইনি সংস্থা যারা তাদের, এবং তারা সেই অনুযায়ী কাজ করছে। আমরা শুধুমাত্র গল্পটাকে আজকে তুলে ধরেছি, এবং এই গল্পটা আমাদেরকে অনেক কিছু শেখাবে। আমরা শুধু এই শুভকামনাটা করতে পারি যারা শুনেছেন তাদের জন্য, যে তাদের কারো জীবন যেন আজকে আমার সামনে যে শান্তা বসে আছে তার মতো না হয়। এবং নিজ জায়গা থেকে যদি কেউ মনে করেন যে মেয়েটির পাশে আপনারা দাঁড়াতে চান, সে দরজা সবসময় হ্যালো 892 জন্য খোলা আছে। শান্তার জীবনের যে প্যারাডাইমটা, শান্তার জীবনে যে ঘটনাগুলো, ছোট ছোট ঘটনাগুলো ঘটে গেছে, এবং আজকে সে শান্তা যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, শান্তার পারিবারিক অবস্থা, শান্তার বড় হয়ে ওঠা, শান্তার ফ্রেন্ড সার্কেল, শান্তার জীবনের ইমোশন, সবকিছু মিলিয়ে আজকে শান্তা এই জায়গাটাতে। এরকম কোনো কিছুই যেন কাউকে কোনোদিন শান্তার যে লাইফটা সেটা যেন উপহার না দেয়। আমরা এটা বলে শান্তার গল্পটা শেষ করতে চাই। বিষয়টি আদালতে বিচারাধীন, এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে আজকে এবিসি রেডিও এই ঘটনাটিকে প্রচার করেছে হ্যালো 892-তে। আমরা অপেক্ষায় থাকলাম আদালত কি রায় দেয় সে রায়ের জন্য, এবং অবশ্যই আমরা সে রায়টি শ্রদ্ধা ভরে মেনে নেব। শান্ত, আমরা ফোন কলটা শুনেছি, এবং এই ফোন কলের ব্যাপারে তারা যেটা বলেছে সে ব্যাপারে আমি আপনাকে কোনো কিছু বলতে দেবো না। আমরা আপনাদেরকে মুখোমুখি করতে চাই না, মুখোমুখি করার ব্যাপারটি আদালতই করবে, সেটা আদালতের দায়িত্ব। আমি শুধু আপনার কাছ থেকে জানতে চাই যে এই গল্পের একেবারে শেষের দিকে এসে আমাদের শ্রোতাদের আপনার কিছু বলার আছে কিনা। আমার এখন মানে সবচেয়ে বড় সমস্যা, আমার কোনো কিছু করার নেই। আমার মানে আমি কেসটা চালানো সন্তানের মতন আমি কেসটা পালতেছি। আমার কেসটা চালাইতে হবে, এবং আমার বাসার অবস্থা খুবই খারাপ, অর্থনৈতিক অবস্থা এতই খারাপ অবস্থা থেকে আমি বুঝাই বলতে পারবো না। আপনার আসলে এই মুহূর্তে কি দরকার? আমার এই মুহূর্তে একটা জব দরকার, এবং আমার হাজবেন্ড কে মার্ডার করছে আমার এটা জানাও দরকার, দুইটাই দরকার। মানে আপনি যে কেসটা চলতেছে সেই কেসটার পেছনে আপনার যে টাকাটা লাগবে সেটা সংস্থানের জন্য আপনার একটা জব দরকার। হ্যাঁ, আমার job। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে আপনি মাস্টার্স করেছেন ইডেন থেকে, তাই তো? আমি সবকিছুই আমাদের শ্রোতার কাছে পেশ করলাম, এবং সবকিছু তার মর্জির উপরে নির্ভর করছে। আপনি শুধু আবেদন করতে পারেন তাদের কাছে। আমার একটা জব দরকার ভাইয়া। আমি অনেক জায়গায় ট্রাই করতেছি, করি না বসে আছি এমন না, যেখানে যেভাবে পাচ্ছি সেভাবে ট্রাই করতেছি।
আল্লাহ জানে এখন কি হয়, আমি জানি না। সামনে সবকিছু অন্ধকার লাগতেছে, সব অন্ধকার।